অ্যান্টার্কটিকায় একদিন মহাকাশ থেকে গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড এসে পড়ায় সব বরফ গলতে শুরু করে, ফলে গোটা পৃথিবী জুড়ে নেমে আসে বিশাল সুনামি, যার কারণে পৃথিবীর সাথে শেষ হতে চলেছে সমগ্র মানবজাতি। অ্যাপার্টমেন্টে আটকে থাকা এক মা ও তার বাচ্চাকে হেলিকপ্টারে নিতে এসছে এক উদ্ধারকারী টিম, যারা অপেক্ষা করছে 30 তলা ছাদে, কারণ এই দুজনের কাছে রয়েছে মানবজাতির নতুন প্রজন্মকে শুরু করার একমাত্র উপায়। এখন তারা কি পারবে বিল্ডিংয়ের ছাদে পৌঁছে ভবিষ্যতে মানবজাতিকে বাঁচাতে? তো আজ নিয়ে এসছি এমন একটা মুভি যার টুইস্ট ও এন্ডিং দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের কোরিয়ান মুভি দ্য গ্রেট ফ্লাডের এক্সপ্ল্যানেশন। ছোট্ট জাইনের ডাকে ঘুম ভাঙল আনার। পাশে এতক্ষণ শুয়ে ডাইভিং প্র্যাকটিস করছিল। আজ নাকি শহরের সবাই সাঁতার কাটবে, তবে আনা খুব একটা পাত্তা দিল না। সে পেশায় ডারউইন ল্যাবের একজন রিসার্চার, কাজে যেতে না দেরি হয়ে যায়। এই ভাবতে ভাবতেই হঠাৎ আওয়াজ শুনে জানলা খুলতে অবাক। গোটা শহর জলে ভাসছে। ভালোই হলো, আজ কাজের ছুটি। জাইন আইপ্যাডে ড্রয়িং করবে বলে বায়না ধরেছে, কারণ খাতায় আঁকলে মায়ের দেখার সময় হয় না। সে ছেলের প্রতি একটু উদাসীন টাইপের, নিজের কাজ নিয়েই সব সময় ব্যস্ত থাকে। ইতিমধ্যে আনার মায়ের কল আসলো। তাদের সাথেও অনেক দিন দেখা হয়নি। কাজের ফাঁকেও যে খুব একটা ফোনে কথা হয় এমনটাও নয়, তাই দায়সারা কথা বলে ফোন রাখতেই পায়ে লাগলো জলের ছোঁয়া। কি ব্যাপার, বাথরুমে কল খোলা রয়েছে নাকি? তখনই নজরটা জানলার বাইরে গেলে বুক কেঁপে উঠল, কারণ অর্ধেক শহর জলের তলায়। অ্যাপার্টমেন্টে 3 তলার জানলা দিয়ে জল ঢুকতে শুরু করেছে। সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্যোগ। ঘরে ছোটখাটো সুইমিং পুল তৈরি হচ্ছে দেখে জাইনের খুশির অন্ত রইল না। সুইমিং গগলস নিয়ে রেডি। তখনই সতর্কতা জারি হলো। যাবতীয় দরকারি জিনিসপত্র নিয়ে সিঁড়ি পথে সবাইকে 30 তলার অ্যাপার্টমেন্টের উপরে শিফট হতে বলছে। লিফট আপাতত বন্ধ। আনা হাতের কাছে যা পেল তাই নিতে শুরু করলে ডারউইন সেন্টারের উদ্ধারকারী টিম থেকে সুন হিজোর কল আসলো। হিজো বলল খুব তাড়াতাড়ি 3rd ফ্লোর ডুবতে চলেছে, তাই ব্যাগ গোছানো বাদ দিয়ে সে যেন জাইনকে নিয়ে ছাদে আসে। সেইখানে তাদের হেলিকপ্টার আসছে উদ্ধার করতে। তখনই কারেন্ট চলে গেলে ফোন কেটে যায়। ততক্ষণে ঘরে জল ভরতে শুরু করেছে। ব্যাগে মেডিসিন কিট নিয়ে বেরোতেই যাবে, তখনই জাইন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। সে রাগ করলে এই রকমই করে। আনা তাকে সাঁতার কাটতে না দিয়ে চশমাটা কেড়ে নিয়েছে। তার উপর সে তার সাথে খেলেনি, তাই এত রাগ। কোনো রকমে আনা তাকে মানিয়ে পিঠে নিয়ে বেরিয়ে পড়ল ছাদে আসার জন্য। কিন্তু জিনিসটা যত সহজ মনে হচ্ছিল ততটা নয়, কারণ বাইরের অবস্থা বিপজ্জনক তো বটেই, সাথে গোটা অ্যাপার্টমেন্টে চলছে হুলুস্থুলু কাণ্ড। সবাই প্রাণ বাঁচাতে ছাদের দিকে যেতে চাইছে। লিফট বন্ধ করে দেওয়ায় সিঁড়িতে পড়েছে লম্বা লাইন। প্রচণ্ড বন্যায় ভেসে যাচ্ছে সিওল শহরের একের পর এক মানুষের মৃতদেহ। কেউ তাদের মধ্যে আবার বাঁচার চেষ্টাও করছে। পৃথিবীর কি আজ সত্যি শেষ দিন? জাইনের মন ভোলানোর জন্য গান করে কিছুটা উপরে আসতেই থমকে দাঁড়ালো। উপরের লোকেরা সিঁড়ি ব্লক করে দিয়েছে, যাতে নিচের তলার মানুষ উপরে এসে ভিড় না বাড়ায়। আনা জাইনকে রেখে একবার সাইড দিয়ে টপকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সম্ভব নয়। ভিড়ের মাঝে কত মানুষ আপ্রাণ চেষ্টা করছে নিজেদের সামলাতে। কোনো মা আবার ব্যস্ত তার বাচ্চাকে একটু খাবার জোগাতে। সাথে রয়েছে বাথরুমের সমস্যা। এমন সময় পাশের অ্যাপার্টমেন্ট থেকে হিজো আনাকে চেঁচিয়ে সামনের দিকে আসতে বলল। তখনই দেখে জাইন নিখোঁজ। ভিড়ের মাঝে কখন হাত ছেড়ে পালিয়েছে। তাকে খুঁজতে পাশের রুমে গেলে তখনই বিশাল ঢেউ তাদের উপর আছড়ে পড়ে চারিদিক তছনছ করে দেয়। তবে আনা হাল ছাড়ল না। সে কোনোভাবে শ্বাস আটকে জাইনকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর সে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। তবে তাকে নিয়ে বন্ধ দরজার বাইরে আসতে না পারলে তখনই হিজো তাদের উদ্ধার করে। হিজো জাইনের জ্ঞান ফিরিয়ে আনলে মাকে ফিরে পেয়ে জড়িয়ে কেঁদে ওঠে। হিজো বসকে ইনফর্ম করল দুজনকে পাওয়া গেছে। তারা ছাদে যাওয়ার পথে আনা এই অস্বাভাবিক বিপর্যয়ের কারণ জানতে পারল। 3 ঘন্টা আগে অ্যান্টার্কটিকায় একটা গ্রহাণু আছড়ে পড়ায় সব বরফ গলে সমুদ্রের জলে মিশে জলস্তর বাড়িয়ে তুলেছে। বৈজ্ঞানিকদের কাছে গ্রহাণুর খবর থাকলেও তাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না সেটাকে আটকানোর। অর্ধেক জাপান ইতিমধ্যে ডুবে গেছে এবং খুব তাড়াতাড়ি সিওল ডুবতে চলেছে। বলা যেতে পারে আজই পৃথিবী ও মানবজাতির শেষ দিন। ডারউইন সেন্টারের একটা সিক্রেট প্রজেক্টের উপর আনা এবং তার বস হিয়নমো কাজ করছিল। তারা এমন একটা জিনিস বানিয়েছে যেটা তারা দুজন ছাড়া কেউ নাকি চালাতে পারবে না। হিয়নমো আজ সকাল থেকে মিসিং, তাই আনাই ওদের শেষ ভরসা। ইতিমধ্যে 15 তলায় পৌঁছলে হঠাৎ জাইনের পটি পেলে তাকে নিয়ে একটা রুমে ঢোকে।
সেইখানে হিজোর ফোন থেকে আনা মাকে কল করল। আজ উনি তেমন বকাবকি করলেন না, শুধু বললেন, তোরা ভালো থাকিস, আজকের পর থেকে আমাদের আর খোঁজ নেওয়ার দরকার নেই। পরক্ষণে শোনা গেল পরিত্রাহী চিৎকার, মা নেই। কোনো মতে নিজেকে সামলে বেরোতেই যাবে, তখনই পুরো বিল্ডিংয়ের গ্যাস পাইপ লিক হয়ে বিস্ফোরণ হলে সিঁড়িতে আগুন লেগে যায়। এখন ব্যালকনি টপকে উপরের তলায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু জাইনকে উপরে তুলে দিলেও আনা পা পিছলে জলে পড়ে যায়। কোনো মতে নিজেকে সামলে পুনরায় জাইনের কাছে যাওয়া যুদ্ধ শুরু হলো। সাঁতরে ওঠার চেষ্টা করতে গেলে হঠাৎ লিফটে বন্দি লি যিশু নামের একটা বাচ্চা মেয়ের কান্না শুনতে পায়। সে লিফটের দরজা খোলার চেষ্টা করায় ব্যর্থ হলে আনা উপরের তলায় যায় সাহায্যের জন্য। কিন্তু উপরে গিয়ে দেখে এই বিপর্যয়ের সুযোগ নিয়ে দুটো ছেলে অ্যাপার্টমেন্ট থেকে চুরি করতে ব্যস্ত। আনা যদিও তাদের উপেক্ষা করে নিচে নেমে যিশুকে বাঁচাতে গেলে তখনই এক বিশাল ঢেউ এসে পুরো ফ্লোর ডুবিয়ে দেয়। ওপাশ থেকে আর শোনা গেল না যিশুর কান্না। এই ঘটনা তাকে মনে করিয়ে দেয় স্বামীর মৃত্যুর কথা। কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তাদের গাড়ি জলে ডুবে যায়। আনা ও তার স্বামী জাইনকে নিয়ে উপরে আসার চেষ্টা করলেও তার স্বামীর পা আটকে যায়। বাঁচার ক্ষমতা ও সময় দুটোই কম থাকায় সে জাইনকে বাঁচিয়ে দিলেও স্বামীর মৃত্যু চোখের সামনে দেখা ছাড়া কোনো উপায় রইল না। আজ এতদিন পর আবার সে জলের নিচে এবং জাইনও বিপদে। তাই ঢেউয়ের ধাক্কা সামলে কোনো রকমে 18 তলায় পৌঁছলে দেখে জাইন ভীষণ অসুস্থ, তার সুগার ফল করেছে। আনার কাছে থাকা মেডিকিট কখন জলে ভেসে গেছে খেয়াল নেই। এদিকে জল প্রায় 16 তলা অবধি পৌঁছে গেছে, সাথে হেলিকপ্টারও এসে পড়েছে। হিজো তাকে ওষুধ খুঁজে সময় নষ্ট করতে মানা করে, কিন্তু আনা তার কথা উপেক্ষা করে এক বয়স্ক দম্পতির ঘরে ঢুকে তাকে চিনি আর জুস খাওয়ালে জাইন কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠে। এরই সাথে বৃষ্টি থেমে আসে, সূর্য উঠেছে। হিজো বলল বৃষ্টি থেমে যাওয়ায় প্ল্যান চেঞ্জ হয়েছে। কিছু দূরেই একটা টেম্পোরারি শেল্টার করা হয়েছে যেখানে সবাইকে রাখা হবে, তবে সেইখান থেকে মহাকাশের রিসার্চ সেন্টারে জাইনকে ছাড়াই যেতে হবে। আনা কিছু বলার আগেই আবার মুষলধারে বৃষ্টি নামল। জলস্তর আগের থেকে আরও দ্রুত গতিতে বেড়ে চলেছে। আনা বয়স্ক দম্পতিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলে অসুস্থ স্ত্রীর মুখে শেষ খাবারটুকু তুলে বৃদ্ধ লোকটি বাইরের আসন্ন মৃত্যুর দিকে চেয়ে তার পাশেই বসে রইল, কারণ তারা কথা দিয়েছিল মৃত্যু অবধি একসাথে থাকার। আনা জাইনকে নিয়ে ছাদের দিকে গেলে একজন গর্ভবতী মহিলা ও তার স্বামী আনার কাছে সাহায্য চায়, তবে হিজোর ডাকে তাদের ফেলে রেখেই আনা ছাদের দিকে হাঁটা দিল। মহিলাটিকে চিৎকার করতে দেখে জাইনের মনে প্রশ্ন জাগলে আনা বলল, আন্টি মা হতে চলেছে, তাই ব্যথা পাচ্ছে। তখন জাইন প্রশ্ন করে, তাহলে কি আমার জন্মের সময়ও তোমারও এমন ব্যথা হয়েছিল? কথাটা যেন তীরের মতো বুকে লাগলো। একটা অজানা কারণে সে যেন জাইনের দিকে তাকাতে পারল না। হিজো এসে তাড়া দিলে আনার জেদ ধরল, সে জাইনকে সাথে নিয়েই যাবে। হিজো অবাক, কারণ আনা ভালো করেই জানে তার বস ও বাচ্চা মিসিং হওয়ার পর জাইনের প্রয়োজন সব থেকে বেশি। ততক্ষণে রেস্কিউ টিম এসে পৌঁছলে তারা জাইনকে আটকে আনাকে হেলিকপ্টারে নিয়ে যায়। এই পর্যায়ে এসে আনা জানতে পারে তাদের টেম্পোরারি শেল্টারে নিয়ে যাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যে, কারণ আনার বস হিউনমো নিখোঁজ হয়নি, বরং সে তার মেয়ের সাথে বন্যায় মারা গেছে। কিন্তু আনার এখন সমস্যা হওয়ার তো কথা নয়, কারণ সে তো শুরু থেকে ডারউইনদের জাইনকে দিতে চেয়েছিল। তখনই সিকিউরিটি টিমের দুজন হিজোকে গুলি করে এবং টিমের হেড একটা অদ্ভুত কথা বলে যে এইখানে একমাত্র আনা বাদে সবাই মারা যেতে চলেছে। অবশেষে কোনো উপায় না থাকায় আনা জাইনকে শেষবারের মতো বুকে জড়িয়ে বিদায় জানায়। কিন্তু এইখানে প্রশ্ন হলো, তারা কেন জাইনকে তাদের কাছে রাখলো এবং আনা কোথায় যাচ্ছে, তাদের প্ল্যান কি? এরপর আনা হেলিকপ্টারে উঠে বসল। তার কাছে জাইনের স্মৃতি বলতে রইল শুধু তার সুইমিং গগলস। এর কিছু সময় পর আনা মহাকাশের যাত্রা শুরু করে এবং আমরা দেখি গোটা শহরকে জলের তলায় যেতে। তবে এই যাত্রার কিছুক্ষণ পর ঘটে যায় বিপদ। আমরা দেখি গ্রহাণুর কিছু ভাঙা অংশ রকেটের দিকে ধেয়ে আসছে এবং এইখানে আসে একটা বড় টুইস্ট, কারণ ঠিক এর পরের দৃশ্যে আমরা দেখি আনাকে পুনরায় অ্যাপার্টমেন্টে জাইনের ডাকে সকালে ঘুম ভাঙতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং শহর জলের তলায়, অর্থাৎ যেটা মুভির একদম স্টার্টিং সিন। জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আসছে, বাট একটু অপেক্ষা করো, সব বুঝিয়ে বলছি। তাদের গোটা ঘর জলে ভরে গেছে। আনা উপরের ফ্লোরে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে গেলে কল আসলো হিজোর।
সে তাকে ছাদে গিয়ে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে বলে জানায় তারা জাইনকে আজ নিয়ে যাবে। কলের মাঝে জাইন তাকে বারবার বলতে থাকে সে কাল রাতে স্বপ্নে কিছু একটা দেখেছিল, যেটা সে আইপ্যাডে এঁকে ছবিটা আনার মোবাইলে পাঠিয়েছে। সে আনাকে ছবিটা বারবার দেখার জন্য জেদ করতে থাকলে এই বিপদের সময় আনা সেটাকে উপেক্ষা করে ঘর থেকে বেরোনোর প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ে। সেদিনের মতো আজও জাইন ঘর থেকে বেরোনোর আগের মুহূর্তে আলমারিতে লুকিয়ে পড়ে। আনা জাইনকে বলে আজ তাকে সবসময় মায়ের কথা শুনতে হবে এবং অচেনা কেউ তাকে নিয়ে যেতে চাইলে সে যেন তাদের কথা না শুনে। তখন জাইন তার মাকে একটা অদ্ভুত প্রশ্ন করে, তার বয়স অনেক দিন ধরে কেন 6 বছর হয়ে আছে, তার বয়স কেন বাড়ছে না? সে কালও 6 বছরের ছিল, আগের দিন ছিল এবং তার আগের দিনেও, এমনকি প্রত্যেক দিন সে 6 বছরের থাকে। আনার কিছু বোধগম্য না হলে সে তাকে পিঠে নিয়ে ছাদের দিকে যেতে শুরু করে। তবে আগের বারে যেমন হিজোর ডাকে আনা সাড়া দিয়েছিল সেইটা এবারে করল না, বরং হিজোকে উপেক্ষা করে পালাতে গেলে তখনই এক বিশাল ঢেউ আছড়ে পড়লে মারা যায় বহু মানুষ। তবে আনা জাইনকে নিয়ে কোনো মতে বাঁচিয়ে উপরে আসলে জাইন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজে অবশেষে না পেলে একবার মনে হলো সে হয়তো জলে পড়ে গেছে। সেই ভেবে জলে নামলে খেয়াল পড়ল পকেটে সুইমিং গগলসটার কথা, আর তখনই একটা ভাসমান গাড়ি এসে ধাক্কা মারে এবং ঠিক এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি হিজো তাকে উদ্ধার করেছে। তবে লক্ষণীয় বিষয়ে আগের বারে আনার জামায় লেখা ছিল 491, কিন্তু সেইটা এখন হয়েছে 787। আনার জ্ঞান ফিরে জাইনকে খুঁজতে থাকলে হিজো ছবি দেখিয়ে বলে সে জাইনকে উপরের ফ্লোরে দেখেছে। এই পর্যায়ে আনা এটা বুঝতে পারে না যে জাইন কেন তার থেকে বারবার পালিয়ে লুকিয়ে পড়ছে, যেখানে সে কোনোদিনও মাকে ছাড়া একা কোথাও যেত না। হিজো এতে বাধা সৃষ্টি করলে আনা ওর থেকে বন্দুক ছিনিয়ে জাইন কোথায় আছে জানতে চাইলে তখনই গোটা বিল্ডিংয়ের গ্যাস পাইপ লিক হয়ে বিস্ফোরণ হলে আনা আহত হয়। কিন্তু ঠিক এর পরের দৃশ্যে আমরা আবার দেখি হিজো আনাকে বাঁচিয়ে নিয়েছে। তবে এইবার আনার জামায় 787 নয়, বরং লেখা 1931। আনা ওর হাত ছাড়িয়ে জলে ঝাঁপ দিয়ে নিচের ফ্লোর থেকে পুনরায় জাইনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর লিফটের সামনে আসলে সে যিশু নামের সেই বাচ্চা মেয়েটার কান্না শুনতে পায়। আনার মনে পড়ে এই একই ঘটনা তার সাথে আগেও হয়েছে, তখন কিন্তু যিশু মারা গেছিল। তাই আনা কোনোভাবে লিফট খুলে যিশুকে বাঁচাতে গেলে সে এইবারেও ব্যর্থ হয় এবং আমরা আনাকে জলে ডুবতে দেখি। কিন্তু ঠিক এর পরের দৃশ্যে আবার লিফটের সামনে আনাকে দেখা যায় যিশুকে বাঁচাতে, তবে এইবার তার জামায় লেখা 4007। আনা যিশুকে কোনো রকমের লিফট থেকে এইবার বাঁচাতে সক্ষম হয় এবং তার চারপাশে আমরা এক ধরনের গোল্ডেন ডাস্ট পার্টিকেলের মতো কিছু গ্লো করতে দেখি। আনা যিশুকে সেই বৃদ্ধ দম্পতির কাছে দিয়ে যায়, কারণ এনারা যিশুর গ্র্যান্ড পেরেন্টস। এখানে প্রশ্ন হলো তারা যিশুর গ্র্যান্ড পেরেন্টস সেটা আনা জানলো কি করে? আনা তাকে জিজ্ঞেস করে সে জাইনকে কোথাও দেখেছে কিনা। যিশু বলে সে লিফটে ফেঁসে থাকার সময় একটা বাচ্চার আওয়াজ শুনেছিল। দুজন ছেলে তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর উপরের ফ্লোর থেকে ভারী জিনিস টেনে নিয়ে যাবার আওয়াজ আসছিল। আনা এইরকমই একটা আওয়াজ শুনতে পেয়ে সেখানে গেলে এক বৃদ্ধ দম্পতির ঘরে ছেলে দুটোকে দেখে যারা চুরি করে বেড়াচ্ছিল। হঠাৎ ওর আচমকা মনে পড়ে এর আগেও হয়তো সে ছেলে দুটোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল, তাই এইবারে সে আত্মরক্ষার জন্য হাতুড়ি নিয়ে ওদের উপর হামলা করে। হাতাহাতির মাঝে হিজো চলে আসলে ছেলে দুটোকে শায়েস্তা করে জাইনের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় তারা জাইনকে দেখেছিল ঠিকই, তবে তারা তাকে আঘাত করেনি, কিন্তু সে কোথায় লুকিয়ে সেইটা জানে না। তখনই হিজো তাদের জলে ফেলে দেয়। যাবার সময় ওনারা আনাকে জুসের বোতল দিয়ে বলে এটা নাও, তোমার ছেলের কাজে আসবে। অর্থাৎ আনা এর আগেও এখানে এসেছে। এদিকে জলস্তর ক্রমাগত বাড়ছে দেখে আনা জাইনকে খুঁজতে চলে যায় এবং যথারীতি হিজো তাকে বাধা দেয়। সে বলে উদ্ধারকারী দল কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং তারা জাইনকে ঠিকই খুঁজে বের করবে। কিন্তু আনা হিজোকে রিকোয়েস্ট করে ওদের আগে জাইনকে খুঁজে বের করতে, কারণ সে একবারও তাকে খুঁজে পায়নি। এই কথায় হিজোর মনে সন্দেহ জাগতে শুরু করে, কারণ সে তার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা অনেক দিন ধরেই চেনা। এরই সাথে দৃশ্য পাল্টায় এবং আমরা দেখি আনা দেওয়ালে ক্রেয়ন্স দিয়ে আঁকা ছবি দেখে জাইনের কথা খুব মনে পড়ছে। তবে লক্ষণীয় বিষয় তার জামায় 4006 এর জায়গায় লেখা 7993। আনা লুকিয়ে ছাদে আসলে আবার সেদিনের গর্ভবতী মহিলা ও তার স্বামীকে দেখে। সে বাচ্চা প্রসব করেছে দেখে আনা তার কোট মহিলাটিকে দিয়ে দেয়। যাওয়ার সময় খেয়াল করে যে মহিলাটি তার স্বামীকে বলছে সে নাকি স্বপ্নে দেখেছে গোটা শহরে সুনামি এসছে এবং তারা লাকিলি বেঁচে গেছে। স্বপ্নের কথা শুনে আনার মনে পড়ে যায় জাইন তাকে কোনো একটা স্বপ্নের কথা বলছিল এবং সে নাকি সেই স্বপ্নের ছবি এঁকে তার ফোনে পাঠিয়েছে।
আনা তখনই মোবাইলে জাইনের পাঠানো ছবিগুলো চেক করলে অবাক হয়ে যায়। এরই সাথে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি ছাদে আনা জাইনকে বিদায় জানানোর সময় জাইন অজ্ঞান হওয়ার আগে যে দৃশ্য দেখেছিল সেইটাই সে এঁকে আনাকে পাঠিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় জাইন তাকে এক দুটো নয় বরং হাজার হাজার একই ছবি পাঠিয়েছে। আনা এতক্ষণে বুঝতে পারে জাইন কেন তাকে জিজ্ঞাসা করছিল যে তার বয়স কেন 6 বছরে আটকে আছে। তখনই আনা লাস্ট ফ্লোরের আলমারি চেক করতে যায়। ভেবেছিল এর মধ্যে জাইন থাকবে, কিন্তু এইবারেও ব্যর্থতা। আর পরক্ষণেই ডারউইন ল্যাবের সিকিউরিটি টিম সহ হিজো তাকে ধরে ওষুধ দিয়ে অজ্ঞান করতে গেলে অজ্ঞান হওয়ার আগে আনা হিজোকে বলে, ওরা তোমায় ছাদে মেরে ফেলবে, মনে নেই আমার সাথে তোমার বহুবার দেখা হয়েছে? এবং এরই সাথে লক্ষ্য করা যায় আনার জামায় লেখা 13417। এই একটা কথা হিজোর মনে সন্দেহ জাগালে সে আচমকা ওদের অ্যাটাক করে শেষ করে দেয়। সময় নষ্ট না করে হিজো ইঞ্জেকশন দিয়ে আনার সম্বিত ফিরিয়ে আনলে এইখানে আনা রিভিল করে গল্পের আসল টুইস্ট। ইউএনের নিজস্ব ডারউইন রিসার্চ সেন্টার অনেকদিন ধরে সিনথেটিক হিউম্যান বডি তৈরির সিক্রেট প্রজেক্টের উপর কাজ করছিল। তারা 3D মডেলিং করে সিনথেটিক বডি বানায়, যেটা মানুষের মতো সবই করতে পারত, এমনকি প্রজনন পর্যন্ত। কিন্তু তার মধ্যে রাগ, দুঃখ, আনন্দ কোনো ধরনের ইমোশন ছিল না। তাই আনা ও তার বস ইমোশন এআই ইঞ্জিনের উপর কাজ করছিল এবং এআই ইঞ্জিনকে কমপ্লিট করার জন্য দরকার দুটো জিনিস, একটা টেস্ট সাবজেক্ট ও আরেকটা টেস্ট স্যাম্পল। কারণ একটা মানুষের অন্যের প্রতি ভালোবাসা, কর্তব্য, অভিমান মিলিয়েই ইমোশন কমপ্লিট হয়। তো ডারউইন ল্যাব টেস্ট স্যাম্পল হিসেবে দুটো কৃত্রিম হিউম্যান বডি বানায়, যার মধ্যে একটা ইউজিন এবং আরেকটা জাইন। অর্থাৎ জাইন কোনো আসল মানুষ নয়, বরং সে একটা টেস্টিং স্যাম্পল বা সিনথেটিক হিউম্যান বডি, এবং আনা তার বায়োলজিক্যাল মাদার নয়। এই জন্যই সেদিন প্রেগনেন্ট মহিলাকে দেখে যখন জাইন জিজ্ঞেস করেছিল তার জন্মের সময় আনার কষ্ট হয়েছিল কিনা, তাই সে এর কোনো উত্তর দিতে পারেনি। এইবার আনা যেমন জাইনকে নিজের সন্তান রূপে স্টাডি করছিল, তেমনি ইউজিনকে স্টাডি করছিল আনার বস। এই জন্য শুরু থেকে হিজো জাইনকে খোঁজার জন্য অত ট্রাই করছিল না, এবং একইভাবে জাইনকেও আনা খুব একটা কেয়ার করতো না। আসলে আনার স্বামীর মৃত্যুর পর সে জাইনকে কমপ্লিট টেস্ট করার আগেই ডারউইন ল্যাবে দিতে চেয়েছিল, কারণ ওকে বাঁচাতে গিয়ে আনার স্বামীর মৃত্যু হয়। আনা এবং তার বসের কাজ ছিল একটা সার্টেন টাইম অবধি দুটো স্যাম্পলকে স্টাডি করার পর ডেটা কালেক্ট করে সেটা ডারউইন ল্যাবে পাঠিয়ে দেওয়া, যেটা দিয়ে তারা ইমোশন এআই ইঞ্জিনকে প্রম্পট করবে এবং সেই এআই ইমোশন তারা পরবর্তীকালে সিনথেটিক বডিতে ইউজ করতে পারবে। কিন্তু বিষয়টা হলো তারা জাইনকে মানে টেস্ট স্যাম্পল বানিয়ে ফেললেও টেস্ট সাবজেক্ট সময়ের অভাবে বানাতে পারে না। এর মাঝে হঠাৎ একদিন খবর আসে যে অ্যান্টার্কটিকায় বিশাল গ্রহাণু আছড়ে পড়তে চলেছে, যার ফলে গোটা পৃথিবী জুড়ে এক বিশাল সুনামি আসবে যা মানবজাতির অস্তিত্ব শেষ করে দেবে। তাই হাতে সময় কম থাকায় সুনামির দিন ডারউইন ল্যাব জাইনের ডেটা কালেক্ট করতে আসে এবং রিসার্চ কমপ্লিট করতে আনা পাড়ি দেয় ইজাবেলা ল্যাবের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে তাদের স্পেসশিপের সাথে গ্রহাণুর কিছু ভাঙা অংশের সংঘর্ষ হলে আনা আহত হয় এবং আসন্ন মৃত্যুকে সামনে দেখে ভবিষ্যতে মানবজাতিকে বাঁচানোর জন্য আনা নিজেকেই মা হিসেবে এক্সপেরিমেন্টের টেস্ট সাবজেক্ট করার সিদ্ধান্ত নেয় এবং এআই সিস্টেমের মধ্যে নিজের মেমোরি ট্রান্সফার করে জাইনকে তারা লুকিয়ে দেয়। এরপর তারা সিস্টেম এমনভাবে ডিজাইন করে যেখানে আনার কাজ হবে জাইনকে বিভিন্ন বাধা, প্রতিকূলতা পেরিয়ে খুঁজে বের করা। যেদিন সে খুঁজে পাবে জাইনকে, সেই দিনই ইমোশন এআই ইঞ্জিন কমপ্লিট হবে। আর যতদিন আনা জাইনকে খুঁজে না পেয়ে মারা যাবে, ততবার সিস্টেম রিস্টার্ট হবে এবং ঘটনা পুনরায় সুনামির দিন থেকে শুরু হবে। অর্থাৎ প্রথমবার আনা মারা যাওয়ার পর আমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখছিলাম, এই সবটাই হচ্ছিল এআই সিমিউলেশনে। এই কারণেই আমরা সুনামির দিনটা বারবার মুভিতে রিপিট হতে দেখি এবং সেটা কতবার রিপিট হচ্ছে সেইটা বোঝানোর জন্য আনার জামায় আমরা নম্বর লেখা দেখতে পাই, কারণ সে একবারও জাইনকে খুঁজে পায়নি। কিন্তু কেন সে খুঁজে পাচ্ছে না, এইটার পিছনেও একটা বড় রহস্য আছে। মুভিতে আমরা আনার আশেপাশে যে হলুদ আলো বা পার্টিকেল দেখি, সেইটা হলো আনার স্মৃতি। সে প্রতিবার ফিরে এসে নতুন নতুন স্মৃতি স্টোর করেছে বা আগের টুকরো স্মৃতিগুলোকে মনে রেখেছে এবং সেইগুলোকেই আমাদের ইয়েলো পার্টিকেলের মাধ্যমে বোঝানো হয়েছে। এতক্ষণে সবটা জানার পর হিজো সিদ্ধান্ত নেয় সে আনাকে সাহায্য করবে জাইনকে খুঁজে পেতে। কিন্তু তারা যতবার ট্রাই করে ততবারই সিকিউরিটি টিমের শিকার হয়, কারণ পুরো এআই সিস্টেমটা তো এইভাবেই সাজানো। তো এইভাবে আরও কয়েক হাজার রাউন্ড পেরোনোর পর 21,499তম বারে দুজন প্রপার প্ল্যান করে সিকিউরিটি টিমকে না মেরে উল্টো পথে ছাদে এগিয়ে যাওয়ার।
এর জন্য হিজো নিজে মরতেও রাজি, কারণ সে ইমোশন এআই সিস্টেমের মাঝে থাকা মনুষ্য জাতির নিঃস্বার্থ আশার প্রতিরূপ। আসলে শুরু থেকেই হিজোর সম্পূর্ণ বিশ্বাস ছিল আনা জাইনকে ছেড়ে চলে যাবে, কারণ ছোটবেলায় হিজোর মাও তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছিল। এই জন্য তার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তবে অন্তিম ক্ষণে আনার পরিবর্তন হিজোর মনে আশা জাগিয়েছে। অতঃপর অনেক চেষ্টার পর আনা 30 তলার অ্যাপার্টমেন্টে ছাদে একাই পৌঁছায়, আর সেখানে একটা পরিত্যক্ত আলমারি দেখতে পায়, যার ভিতরে শুয়ে জাইন অপেক্ষা করছিল তার মায়ের জন্য। আনা নিজের ভুল বুঝতে পেরে আগের বারে জাইনকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইলে জাইন রিভিল করে যে আনা তাকে কখনোই ছেড়ে যায়নি, বরং হেলিকপ্টারে চাপার আগে সে জাইনের কানে বলেছিল ছাদে পড়ে থাকা এই আলমারির ভিতরে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে। এই কারণে সিস্টেম যতবার রিস্টার্ট হতো ততবারই জাইন লুকিয়ে পড়ত। তবে ইতিমধ্যে সিকিউরিটি টিম এসে পড়েছে জাইনকে নিয়ে যেতে, এবং দূর থেকে ধেয়ে আসছে প্রকাণ্ড ঢেউ। আনা জাইনকে সুইমিং গগলস পরে ঝাঁপ দিতে বলে একে একে টিমের লোকদেরকে মারতে শুরু করলো। আর একটা সময় আনা সকল বাধা অতিক্রম করে ঝাঁপ দিল অথই জলে। জলের একদম মধ্যসীমায় একজন মা তার সন্তানকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছে বাঁচার। শরীর সিনথেটিক হোক বা রক্ত মাংসের, বাচ্চার মুখে প্রথম মা ডাকেই একজন নারী পরিপূর্ণ হয়, যেটা সে শুনেছিল জাইনের মুখ থেকে। এরই সাথে এক বিশাল ঢেউ দুজনের উপর আছড়ে পড়ল। তবে শরীর দুটোর আর সলিল সমাধি হলো না, কারণ এআই ইমোশন ইঞ্জিন কমপ্লিট হয়েছে। মানবজাতির নতুন আশা নিয়ে মহাকাশে ভাসছে আনা, এবং শুরুর দিনের মতো আজও জাইন আনাকে মা ডাকে টেনে তুলল তার সাথে খেলার জন্য। নোয়ার গল্পে বাঁচার লড়াই ছিল ঈশ্বরের উপর ভরসার, এবং দ্য গ্রেট ফ্লাড মুভির বাঁচার লড়াই ছিল মানুষের প্রতি মানুষের শেষ বিশ্বাসের। 1000 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্লাবনের ভাষা বদলায়নি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাপ্রলয়ের শেষ পর্যন্ত যে নোয়ার নৌকা ভেসেছিল সেটা কাঠের নয়, বরং সেটা ছিল ভালোবাসা ও নিজের অস্তিত্ব আঁকড়ে ধরার সেই অন্তিম হাত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে হলে ডিসক্রিপশন বক্স চেক করো, কারণ সেইখানে রয়েছে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক।